বর্তমান মজুতে 2 মাস জ্বালানি তেলের সংকট হবে না বলছে মন্ত্রণালয়। মাঠের চিত্র ভিন্ন, থমকে গেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের জীবন। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে পানি পথের পণ্য পরিবহন নেটওয়ার্কে। ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। এক মাসের হামে আক্রান্ত হয়ে নিভে গেছে 150 শিশুর জীবন। প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ। আজ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। শুক্রবার রাতে 419 যাত্রী নিয়ে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার দেশে হজ প্রত্যাশী 78,500। এবারও সিনেট পারল না প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে। মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। যে পরিমাণ মজুদ আছে তাতে 2 মাস দেশে কোনো জ্বালানি সংকট হবে না জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এরপরও সংকট কেন কমানো যাচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, মানুষের মধ্যে ভীতি দূর করতে চেষ্টা করছে সরকার। এছাড়া মজুতদারি কমাতেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আরও জানান, জ্বালানির দাম বাড়া না বাড়া নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় তার উপর। চুরি রোধে তেলের লরিতে জিপিএস ট্র্যাকার বসানোর চিন্তা করা হচ্ছে। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ যদি আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে 1,01,385 মেট্রিক টন। অকটেন আছে 31,821 মেট্রিক টন। এদিকে সরকার যতই বলছে জ্বালানি তেলের মজুদ রয়েছে, সংকট নেই, এ কথায় আস্থা পাচ্ছে না সাধারণ মানুষ। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে কোনোভাবেই ছোট হচ্ছে না তেলের লাইন। সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে সেগুলোতেও তেল দেওয়া হচ্ছে সীমিত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা বলছেন, তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা খুবই কষ্টকর। এতে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি কাজেরও ব্যাঘাত ঘটছে। জ্বালানি তেলের এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। দিলে হতো আর কি, কিন্তু বাট 500 টাকা দিচ্ছে, এটা আর আমাদের হচ্ছে না। একটু স্বস্তি, তবে ভোগান্তির শেষ নেই। বিদ্যুৎ ভবনের পিছন থেকে শুরু হয়েছে লাইন, ইত্তেফাক মোড় ঘুরে ব্রাদার্স ক্লাব ঘুরে আবার মধুমিতা হয়ে পরে পেট্রোল পাম্পে আসতে হবে। পেট্রোল আছে, আমি সিরিয়াল হিসাব দিতে আছি, ডিজেল অকটেন নাই, গাড়ি আসলে তা দেওয়া হবে। জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, সরকার কিন্তু বারবার একই কথা বলছে, তেলের কোনো সংকট নেই এবং যে পরিমাণ মজুদ আছে তাতে নাকি আরও 2 মাস কোনো সংকট হবে না। কিন্তু আমরা কিন্তু পাম্প স্টেশনগুলো চিত্র দেখছি একেবারেই ভিন্ন। সেই একই অবস্থা, গ্রাহকের ভোগান্তি চরমে। আপনি তো সকাল থেকে নিশ্চয়ই পাম্পগুলো ঘুরে দেখেছেন। আজকে জ্বালানির সংকটের চিত্র কি দেখতে পাচ্ছেন পাম্পগুলোতে? সাথী, রাজধানীর যে পাম্পগুলো আছে সেগুলোতে কিন্তু রাত থেকেই কিন্তু গ্রাহকরা কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু আসলে দাঁড়িয়ে অপেক্ষা করে তেলের জন্য। রাতে অধিকাংশ পাম্পে রাত হয়তো 11টার পরে বন্ধ করে দেয়া হয়। তো সকালের জন্য তারা কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে থাকে। সে সকাল যদি আবার পাম্প খুলে সে তখন আবার পাম্প থেকে তেল নিবে, সেই অপেক্ষা কিন্তু তারা রাত অবধি কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে থাকে। সেখানেই কিন্তু খাওয়া দাওয়া করে কিংবা তাদের যে আনুষঙ্গিক যে কাজ সেখানে ঘুমিয়ে পড়ে, সেখানেই তারা অপেক্ষায় থাকে। তো সকাল থেকে কিন্তু আজকে আমরা যে রাজধানীর যে চিত্র দেখেছি সেটা আরামবাগ, পরিবাগ সহ বেশ 2-3টা পাম্পে আসলে জাস্ট খোলা আছে, আর অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ থাকলেও অধিকাংশ পাম্পের সামনে কিন্তু আসলে তেলের অপেক্ষায় কিন্তু দীর্ঘ সারি কিন্তু আমরা দেখেছি। তো আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে আছি মতিঝিল রহমান ফিলিং স্টেশন, এই স্টেশনটিতে আমরা আছি। এখানে আমরা দেখেছি সেই
দীর্ঘ লাইন এখানে কিন্তু রয়েছে। তারা এখানে সকাল 8টা থেকে কিন্তু তারা তেল দিচ্ছে এখানে, তাও সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে। শুধু সকাল থেকে কিন্তু শুধু আমরা দেখেছি শুধু মোটরসাইকেলগুলোকে শুধু তেল দেওয়া হচ্ছে 500 টাকা করে, আর গাড়িগুলোকে সকালের পর থেকে কোনো তেল দেওয়া হয়নি। তো আসলে জ্বালানি মন্ত্রণালয় কিন্তু সাথে আপনি জানেন যেটি বারবার বলছে যে তাদের কিছুটা উদ্বেগ থাকলেও তাদের সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কমতি নেই কোথাও। যে তারা আশা করছে যে আসলে যে আরও এই সংকট অচিরেই কেটে যাবে। কিন্তু আসলে গ্রাহকরা যেমনটি বলছেন যে পর্যাপ্ত তেলের যদি মজুদ থাকে তাহলে এ ধরনের তারা তেল পাচ্ছে না কেন? প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ থাকছে, দীর্ঘ লাইন রয়েছে। আজ সকাল থেকে মাত্র পরিবাগ, বিজয় সরণি, মতিঝিল, মাত্র 3টা ফিলিং স্টেশন আমরা খোলা দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু আসলে দীর্ঘ লাইন রয়েছে। তারা বলছেন যে সকাল থেকে ভোর থেকে তারা আসলে তেলের জন্য এখানে অপেক্ষা করছেন, তেল নেওয়ার জন্য, তাও সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে। আর পেট্রোল পাম্প মালিকরা যেটা বলছেন যে তারাও বলছেন যে আসলে তেলের পর্যাপ্ত সরবরাহ তারা না থাকার কারণে তারা কিন্তু তাদের গ্রাহকের চাহিদা মতো তারা কিন্তু তেল দিতে পারছে না। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন, কতটুকু তেল দেওয়া হচ্ছে আপনাদের? 6:30 থেকে 8:30 থেকে তেল দেওয়া শুরু করছে আর কি, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে আর কি। এখন পাম্পের সামনাসামনি আসলাম, দেখি অন্যান্য পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন আপনি? আর অন্য কোথাও কি গিয়েছেন তেলের জন্য? ওগুলোতে যাইনি আমি, এখানে দেখলাম তেল দিতেছে। সকাল আসলাম তখন বললো যে এখানে তেল দিবে, এই জন্য এখানে সিরিয়ালে দাঁড়াইছে। সব মিলিয়ে যদি আপনাদের ভোগান্তিটা একটু জানতে চাই, আসলে বেশ অনেকদিন থেকেই তো এই সংকটটা আমরা দেখছি, কেমন ভোগান্তি আপনাদের আসলে যে তেল নেওয়ার ক্ষেত্রে? আমি আসলে ওইভাবে রেগুলার বাইক চালাই না, তো এর জন্য রেগুলার তেল লাগেও না আমার। তবে শোনা যায় আর কি মোটামুটি তেলের জন্য সবার আর কি ভালোই ভুগতে হয়। ধন্যবাদ। আরেকটু কথা বলবো, আপনি কখন থেকে অপেক্ষা করছেন আর তেলটা ঠিকমতো পাচ্ছেন কিনা? আসলে মেবি 2.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা পরে আমি এই পর্যন্ত এসে পৌঁছালাম আর কি। আসলে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, আমরা বাংলাদেশ তো, সেজন্য সমস্যা হচ্ছে আমাদের। আসলে তেল ঠিক মতো পাচ্ছি না আমরা, যথেষ্ট পরিমাণ আমরা ভোগান্তি হচ্ছি, কারণ আমরা এমপ্লয়ার, ঠিক আছে, কারণ এই তেলের জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে। ধন্যবাদ। যে সাথী, আপনি যেমনটি শুনছিলেন যে তাদের আসলে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করার কারণে তাদের কিন্তু যে কর্মঘণ্টা, সে কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে। তাদের দৈনন্দিন যে কাজকর্ম, সে কাজকর্মে কিন্তু একটা প্রভাব পড়ছে। তারা এভাবে 4 ঘন্টা 5 ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকা তাদের জন্য আসলে তাদের খুবই কষ্ট হচ্ছে। সেই তীব্র রোদে, কাঠফাটা গরমে, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তারা বলছে তাও সীমিত পরিসরে তেল পাচ্ছে, অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ থাকছে। সাথী, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জীবন জীবিকা থমকে গেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের। সরকারের অনেক উদ্যোগের পরও তেলের প্রাপ্তি নিশ্চিত হয়নি। একদিকে এক শ্রেণী অসাধু ব্যক্তি মজুত করছে, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে সাধারণ আয়ের মানুষের। অনেকেই দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে বলছেন অর্থনীতিবিদরা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে শহরের জনপ্রিয় মাধ্যম বিভিন্ন রাইড শেয়ারিং বাহন। গত 1 দশকে রাস্তায় মোটরবাইকের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই রাইড শেয়ারিং পেশার বিস্তার। কেউ কেউ পেশা হিসেবে, আবার অনেকে বাড়তি আয়ের সুযোগ হিসেবে ভাড়ায় যাত্রী বহন করেন। আবার অনেকে কাজ করেন অ্যাপে রাইডার বা ডেলিভারি ম্যান হিসেবে। জ্বালানি সংকটের এই সময়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে এই পেশার মানুষ। 2টার দিকে ধাক্কায়া ধানমন্ডি 32-এর থেকে পাম্পে আসছি। আসার পরে ধরেন বিশাল বড় সিরিয়াল, 110-15 জনের পিছে ধাক্কায়া আস্তে 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 মাত্র 8 জনের পিছে আসছিলাম। 8 জনের পিছে আসার পরও তারপর ধাপ করে তেল শেষ হয়ে গেছে। ভাগ্য খারাপ, ভাগ্যে নাই, তেলও পাই নাই। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি তেলের জন্য, অন্য পাম্পে গেছি, ওখান থেকে ফেরত এসে এখানে দেখছি যে এখানে মনে হয় এই সময় খোলা থাকতে পারে, ওনারা বন্ধ করে ফেলছে। ওনারা যে তেল পাইছে সেই তেলটা ওনারা বিক্রি করে ফেলছে, ওনারা বলছে, কিন্তু আদৌ কতটা সত্য বা কত পরিমাণ বিক্রি করছে সেটা আমরা জানি না। তাতে দৈনন্দিন জীবনের ব্যয় মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এমন নিম্ন আয়ের মানুষের। আমরা যদি তেল না পাই, তাহলে আমরা তেল না পাইলে আমরা রাইড করব কিভাবে, বা আমাদের সংসার চলবে কিভাবে, আমরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করব? অর্থনীতিবিদরা বলছেন অকটেন পেট্রোলের সবচেয়ে বড় গ্রাহক এই শ্রেণীর পেশার অনেকেই এরই মধ্যে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। ডিজেলের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু আমাদের এই পেট্রোল এবং অকটেনের। এবং এইখানেই আসলে যারা আমাদের এই যে বাইকার, তো তারা রাইড শেয়ারিং যারা করেন, তারা কিন্তু আসলে এই যে এই ধরনের তেল সেটা কিন্তু গ্রাহক।
তো সুতরাং এখন আমাদের আসলে এটাকে মানবিক দিক থেকে আসলে দেখা উচিত। কৃত্রিম সংকট তৈরি করতে এক শ্রেণীর মানুষ যেমন মজুত করছে তেল, অন্যদিকে অপর শ্রেণী দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না জ্বালানি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে পানিপথের পণ্য পরিবহন নেটওয়ার্কে। বহির্নোঙর থেকে পণ্য খালাস করে দেশে বিভিন্ন গন্তব্যে চলাচল করতে পারছে না লাইটারেজ জাহাজ। এতে জাহাজ জটের পাশাপাশি আমদানি বাণিজ্য ও অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় ১৫০০ লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই খাতে। লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে আগের মতোই রেশনিং করা হচ্ছে। ডিজেলের অভাবে অলস বসে আছে অসংখ্য জাহাজ। এই সংকটের জন্য এখন লোডিংয়ে যাইতে জাহাজ গিয়ে বসে থাকে, তেলের জন্য লোড করতে পারে না, আর লোড করিয়ে আনলে সেল করতে পারে না। তাতে সংকট বৃদ্ধি পাচ্ছে, মাদার ভেসেল জট সৃষ্টি হচ্ছে এবং লাইটার ক্রাইসিস হচ্ছে। আমরা দিচ্ছি এখন যদি ওরা না পায় তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমি তো তেল দিচ্ছি, কেন পাচ্ছেন না আপনারা? এই মেসেজটা তো আমাদের কাছে নাই যে ওরা তো পাচ্ছে না। মেরিন বাস ডিলার অথবা বলে মেরিন ডিলার, আমরা ওদের মাধ্যমে তেলটা দিচ্ছি। জ্বালানি সংকটে লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে যেতে পারছে না। ফলে জাহাজের অবস্থানকাল ও জট বাড়ছে বহির্নোঙরে। অনেক বৈদেশিক মুদ্রা এই মাদার ভেসেলের কে পেমেন্ট করতে হবে এবং সেই কারণে গিয়ে দেশ যেমন বৈদেশিক মুদ্রার একটা সংকটে পড়বে এবং সাথে সাথে যে মাদার ভেসেলগুলি আছে সেইগুলি যদি সঠিক সময়ে যদি পণ্য খালাস করে ফিরে যেতে না পারে, বহির্বিশ্বের কাছে ইমেজের একটা সংকট হবে। লাইটারেজ জাহাজ চলাচল স্বাভাবিক না থাকলে শুধু বন্দরের কার্যক্রম নয়, আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চলমান জ্বালানি সংকটের মাত্রা ও পরিণতি 1970-এর দশকের সংকটের চেয়ে ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বাস্তবতায় জ্বালানির সংকট মোকাবিলায় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন সরকার প্রধান। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সামিটে এই সহায়তা চান তারেক রহমান। পরে এসব কথা জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এই যে দুই সংস্থার কথা বললাম, আপনি একটা নাম দিলেন এখন। তো দিজ আর ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনস্ট্রুমেন্টস দ্যাট দে উইল আনরাভেল টু অ্যাসিস্ট ইন দ্য প্রসেস অফ হ্যাভিং এশিয়া। পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ধারণ ক্ষমতায় প্রায় 4 গুণ। সাধারণ বেড থেকে শুরু করে মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা কার্যক্রম। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে চিকিৎসার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এতে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। নানা কারণে পিরোজপুরে বেড়েছে শিশুদের ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। জেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে 14টি বেডের ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন প্রায় 30 শিশু এখানে ভর্তি হচ্ছে। ওয়ার্ডটিতে ভর্তি 60 থেকে 70 জন। বহির্বিভাগে প্রতিদিন সেবা নেই প্রায় 200 থেকে 250 শিশু। জেলায় এখন পর্যন্ত হামের তেমন প্রভাব না পড়লেও নেই পর্যাপ্ত প্রস্তুতি। এদিকে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মান নিয়ে অভিভাবকদের রয়েছে নানা অভিযোগ। কালকে আসছি, এসে বেড পাচ্ছি না, যার কারণে বারিন্দে শুয়ে আছি। এখানে পর্যাপ্ত পরিমাণ বেডের দরকার। 2 থেকে 2.5 ঘন্টা তো এই জায়গায় দাঁড়ায় রয়েছি। আমরা কিভাবে দেখবো? সিরিয়ালে তো দেখি যে লোক সিরিয়ালে আসি, অন্য জায়গা থেকে লোক ঢুকে যাচ্ছে, ডাক্তার তো দেখাতে পারতেছি। আউটডোরের অনেক পেশেন্ট আসে ব্লাড টানার জন্য, তারপর আমাদের সাসপেক্টেড যে কেসগুলো আছে সেগুলো দেখতে হয় এবং আমাদের অনেক হিমশিম খেতে হয় এবং আমাদের সকালবেলা ক্লিনার থাকে একজন, এ নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। পর্যাপ্ত শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
আমাদের চিকিৎসক হলো আসলে এই অন্তর্বিভাগে আমি একাই, যার কারণে কি হচ্ছে যে আমাদের রোগীর লোডটা একটু বেশি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের পরিশ্রমের মাধ্যমে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য। তবে জেলার 250 শয্যার হাসপাতালটি উদ্বোধন হলে এই সংকট অনেকটা লাঘব হবে জানিয়েছেন সিভিল সার্জন। ডাক্তার এবং আমাদের স্বাস্থ্যকর্মী সংকটের জন্য আমরা একটু ভোগান্তি হচ্ছে। যদি আমরা ডাক্তার চাহিদার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আশা করি আমাদের ডাক্তার চলে আসবে, আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। হাসপাতালের নতুন ভবন দ্রুত চালু ও সেবা প্রদানকারীদের সংখ্যা বাড়িয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবার মরণোত্তর পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসকে ঘিরে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কার প্রাপ্তরা বর্তমানে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পেয়ে থাকেন। শুক্রবার রাতে 419 যাত্রী নিয়ে শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের বিদায় জানাতে রাজধানী আশকোনা হজ অফিসে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। হজ যাত্রায় কারো অবহেলার মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে নিতে ব্যস্ত আল্লাহর ঘরের মেহমানরা। এখানে ইমিগ্রেশন আর বোর্ডিং পাস সহ যাবতীয় কাজ শেষ করে সরাসরি বিমানবন্দরে যাবেন হজযাত্রীরা। শুক্রবার দিবাগতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে প্রথম হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর ঘর দর্শন ও তাওয়াফের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হজযাত্রীদের। তাই সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। হজের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পালন করতে চান সবার দোয়া। টাকা পয়সা জমা দিয়ে যেতে পারে নাই, অনেক প্রতারণায় পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দেখতেছি। তাই হয়তো খুব কষ্ট হতে পারে, কিন্তু যাতে নাকি আমি সম্পূর্ণভাবে করতে পারি, সবগুলো পুরোপুরি করতে পারি, সেই ক্ষমতা যেন আল্লাহ আমাকে দান করেন। আহকাম হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারি, সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থী। হজ এজেন্সিগুলো সংগঠন হাবের নেতারা বলছেন, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের প্রায় অধিকাংশ বিষয়ই ইস্যু হয়ে গেছে। টেকনিক্যাল কারণে অল্প কিছু সংখ্যক বিষয় এখনো আন্ডার প্রসেস আছে। জাতীয় হজ কমিটির একটা মিটিং ছিল, সেখানে প্রয়োজনীয় সকল নির্দেশনাগুলো উনি দিয়েছেন। আমরা হাব সহ সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর হজ জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করব। হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কারোর গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ধর্মমন্ত্রী। কাউকে ক্ষমা করা হবে না হজ নিয়ে যারা 2 নম্বরই করবে। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এগুলি উনি সহ্য করবেন না, আমরাও সহ্য করব না। যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আগামী হজে ইনশাআল্লাহ। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশি হজযাত্রী ৭৮,৫০০ জন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞাকে ঘিরে চিন্তায় পড়েছেন কক্সবাজারের জেলেরা। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে পাওয়া যায় না পর্যাপ্ত মাছ। তাই জীবিকা নিয়ে অনিশ্চয়তায় তারা বেকার হয়েছেন, অনেকেই পড়েছেন ঋণের ফাঁদে। সরকারের নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনার দাবি ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার, চলবে টানা 58 দিন। নিষেধাজ্ঞার পর কক্সবাজারের বাকখালী নদীর তীরে এখন ভিন্ন দৃশ্য। 6 নম্বর জেটি ঘাটে সারি সারি নোঙর করা মাছ ধরার ট্রলার। জেলেদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। নিষেধাজ্ঞার আগেই অনেকে সাগর থেকে ফিরেছেন শূন্য হাতে। জ্বালানি সংকটে ব্যাহত মৎস্য আহরণ। এমন পরিস্থিতিতে জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। ধার দেনায় চলছে সংসার। চাহিদার তুলনায় সরকারি সহায়তাও কম। সাগরে যদি যাইতে না পারি তাহলে আমরা কিভাবে আমাদের সংসারটা রক্ষা করব? কিছুদিন আগে সাগরে যাইতে পারি না তেলের কারণ, এখন আমরা 2 মাস বন্ধ,
এখন আমরা কি করি? যদি আমাদেরকে আর সরকার যদি আরেকটা মাস যদি টাইম দিত, আমাদের জেলেরা যেতগুলো জেলেরা আছে সবার উপকৃত হতো। সাগরে মাছের অপ্রতুলতা আর জ্বালানি তেল সংকটে লোকসানে পড়ার অভিযোগ ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি তাদের। আমাদের এই বন্দর ব্যাপারে আমাদের জেলেদের কোনো সম্মতি নাই, জেলেরা খুব অসহায় অবস্থা দিন যাপন করতেছে। আগামীতে বন্ধটা আমাদের জেলেদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে অতীতে দাবি ছিল 1 জুন থেকে বন্ধটা কার্যকরী করার জন্য 40 দিনের জন্য। নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন নিয়ে লিখিত প্রস্তাব পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। খাদ্য সহায়তা পাবে নিবন্ধিত জেলেরা। এই সময়টাতে সরকার মূলত জেলে প্রতি আপনার 77.33 কেজি জনপ্রতি, এবং এটা হচ্ছে মাসিক 40 কেজি হারে সরকার এই সহায়তাটা দিচ্ছে। অলরেডি আমরা গতকাল থেকে এই সহায়তাটা দেওয়া শুরু করছি বিভিন্ন উপজেলাতে, এবং এই পরিমাণটা আমরা পেয়েছি প্রায় 64,023 জনের বিপরীতে। আশা করছি এটা তাদের অনেক কাজে লাগবে। কক্সবাজারে জেলে ট্রলার মালিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সহ অন্তত 2 লাখ মানুষ মাছ ধরার সাথে জড়িত। ডিভিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে চালানের নথি ছাড়াই সরকারি চাল পরিবহনের সময় স্থানীয়দের হাতে ট্রাক সহ 400 বস্তা চাল আটকের ঘটনায় অনিয়মের অভিযোগ উঠেছে আঙ্গারিয়া খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, কালো বাজারে বিক্রি করতে বের করা হয় চাল, পরে রাতের আঁধারে ওই চাল আবারও গুদামে ফিরিয়ে নেওয়া হয়। যদিও গুদাম কর্মকর্তার দাবি চাল নেওয়া হয়েছিল ওজন করতে। রহস্যময় এই ঘটনার গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গেল সোমবার শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় 400 বস্তা চাল নিয়ে বের হয় এ ট্রাকটি। তবে চালানের নথিবিহীন চালের গন্তব্য নিয়ে স্পষ্ট জবাব নেই চালকসহ সংশ্লিষ্ট কারো কাছেই। স্থানীয়দের প্রশ্নে সামনে আসে অসঙ্গতি। ডিওর কাগজ আমাদেরকে আগে মানে গাড়িটা লোড হইতে সকালবেলা দেরি হয়েছে, আমাদের বলছে তোমরা যাও স্কেলে যাও, স্কেল যাও আর আমি কাগজ নিয়ে আসতেছি। আমারটা ভাই আমার গোডাউনে গেছে মাল, আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 টন। দিনভর নানা ঘটনার পর রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা থানা থেকে চাল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরে মধ্যরাতে পুলিশ পাহারায় চাল ফিরিয়ে নেওয়া হয় গুদামে। যদিও অভিযোগ, প্রভাবশালী মহলের ইন্ধনে নির্বিকার ভূমিকায় প্রশাসন। সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে, এটা আমিও চাই যে এটার বিচার হোক। আমাদের কাছে তো এরকম কোনো যে মালটা দিয়ে ডেলিভারি দিছে, যার কাছে দিছে, যার কাছে দিছে দুজনেই উপস্থিত, তাহলে আমাদের কি আছে? ট্রাক ভর্তি চাল কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে কিছুই জানেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চাল বের করা হয়েছিল ওজন করার জন্য। তো যাচ্ছিল হলো ব্রিজ স্কেল করে তারপরে আবার গুদামে ওনার চালিটা তো ওনাকে ডেলিভারি দেওয়া হয় নাই, এমও করে দিছে। এইটা হলো গিয়ে উনি স্বাক্ষর করছেন। আমি তো এখানে এসে ধরলাম, এখন কোথা থেকে বেরোচ্ছে সেটাও তো আমি জানি না। আমাকে ইউনুসের ফোন দিচ্ছে যে আপনি ওখানে যান, আপনাদের চাল কিনে আপনি দেখেন, এই জন্য আমি এখানে আসলাম। এখন এটা মালটা আমি পুলিশের হেফাজতে দিতেছি। নাটকীয় এই ঘটনার তদন্তে চাল জব্দের পাশাপাশি গঠন করা হয়েছে কমিটি। কোনভাবে গোডাউন থেকে মালটা বের হয়ে গিয়েছিল এবং এটা পরে কেন ডিলারকে খুঁজেও পাওয়া গেল না, এটা দায়ী কে? আমরা একটা কমিটি করে দিয়েছি 3 সদস্য বিশিষ্ট। এই কমিটি টোটাল বিষয়টা দেখবে। খাদ্য গুদামটির ধান কেনায় অনিয়মের অভিযোগে আগে থেকেই একটি তদন্ত চলছে। টিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম টানা যাচ্ছে না। আবারও ব্যর্থ মার্কিন সিনেট, ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব বাতিল হয়ে গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পাঠানো ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আশার বাণী শোনাচ্ছে হোয়াইট হাউস, বলছে ইরানিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আলোচনা চলছে, চুক্তি হতে পারে। বিরতি চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে, তবে যুদ্ধবন্ধের সমীকরণ দিনে দিনে আরও জটিল হচ্ছে। ইরানের সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে বারবার ব্যর্থ হচ্ছে খোদ মার্কিন সিনেট। যুদ্ধ শুরুর পর প্রায় 7 সপ্তাহের মাথায় চতুর্থবার ভোট হলো সিনেটে। স্থানীয় সময় বুধবারও 5 ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হলো ক্ষমতার লাগাম টানার প্রস্তাব। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না। তবে অনেক রিপাবলিকান বলছেন সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবেন। এদিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে
সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন করে স্থল অভিযান চলবে, তারই প্রস্তুতি এটা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, আলোচনা হচ্ছে, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী। এদিকে প্রথম দফার বৈঠক ভেস্তে যাওয়ার পর আরেকবার যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় বসাতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুই দেশের সংলাপ নিয়ে জেদ্দায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।